আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী এবং আমার যারা সহকর্মী রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক সহমর্মিতা এবং তাদের প্রতি আমার ভালোবাসা রইল। আজকে যারা বাংলাদেশে নির্যাতিত হচ্ছেন, আমি আপনাদের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করব যে আপনাদের এই নির্যাতনের যেন খুব তাড়াতাড়ি এটি শেষ হয়। কিন্তু যারা নির্যাতন করতেছেন তাদের তাদের পরিচয়গুলো বাংলাদেশের মানুষের জানা উচিত। আজকে যারা আওয়ামী লীগের মানুষদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন এবং কি আওয়ামী লীগের মানুষদের বাড়িঘর লুট করে নিচ্ছেন, আওয়ামী লীগের মানুষদের সম্পদগুলা বস্তায় ভরে মাথায় করে নিচ্ছেন এবং কি যখন কাউকে না পাচ্ছেন তাদেরকে ফোন করে বলছেন যদি আপনারা চাঁদা না দেন আপনাদের সমস্ত কিছু যা এখানে আছে সব বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেব। এই এই নির্মমতার, এই নিষ্ঠুরতার, এই নিষ্ঠুর আচরণের বিচার এই বাংলার মাটিতে কিন্তু আওয়ামী লীগই করবে। আপনারা ভেবে বসে আছেন যে এই ক্ষমতা কখনো কুক্ষিগত করে রাখবেন কিংবা এই ক্ষমতাকে পুঁজি করে আপনাদের জীবনকে সাজিয়ে নেবেন এবং বাংলাদেশকে বিভিন্ন পার্টে দুর্নীতি করে বাংলাদেশের বুক চিরে আপনারা চলে যাবেন। কিন্তু সাবধান, এটি ভুলেও ভাববেন না যে আওয়ামী লীগের মানুষদের ঘরবাড়ি লুট করে ঘরবাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে খার করে দিয়ে আপনারা এই দেশে বসবাস করবেন। কারণ আওয়ামী লীগ কোনো ভেসে আসা দল নয়। আওয়ামী লীগ কোনো এমন দল নয় যে যে দলকে আপনারা কলা গাছের ভেলা হিসাবে ভাসিয়ে দেবেন। এরা ভেসে আসেনি, কারণ এই বাংলাদেশটা আওয়ামী লীগের, বাংলাদেশের ইতিহাস এই আওয়ামী লীগের হাত ধরেই। শুধু বলতে চাই, যাদের পরিচয় বাংলাদেশে বহুবার হয়েছে, যারা লুটতরাজ, যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাস, যারা জঙ্গিবাদ কায়েম করেছে বাংলাদেশে, আজকে তারাই আবার এই সাজানো গোছানো বাংলাদেশটাকে ধ্বংসের লীলা খেলায় মেতে উঠেছে। যে বিএনপি হাওয়া ভবন তৈরি করেছিল, যে বিএনপি যে বিএনপি আইনের শাসন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সেই বিএনপি আবার ক্ষমতাকে আঁকড়ে ধরে আওয়ামী লীগের মানুষদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আর সেই বিএনপির কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কারণ যে বিএনপিকে কিছু মানুষ আজকে ভেবে নিয়েছেন বিএনপির সাথে থাকবেন, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা উপহার দেবেন, সেই সব সাধারণ মানুষের উদ্দেশ্যে আজকে আমার এই কথা। ঢাকার বনানীতে হাওয়া ভবন নামে পরিচিত একটি অফিস, যা পরিণত হয়েছিল ক্ষমতার গোপন কেন্দ্র হিসেবে, সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভায় নয়, নেওয়া হতো ওখান থেকেই। বলা হয় তারেক রহমান কিছু প্রভাবশালী নেতা ঘুষ, কমিশন ও অনৈতিক সুবিধার বিনিময়ে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতেন। বিদ্যুৎ, টেলিযোগাযোগ, সেতু নির্মাণ, এমনকি সরকারের চাকরিতেও হাওয়া ভবনের অনুমোদন ছাড়া বাংলাদেশে সরকারি কোনো চাকরি হতো না। আজকে তারা বলে শেখ হাসিনার উন্নয়ন, এই সব উন্নয়নের নাকি সব উন্নয়ন তারা করেছে, অথচ মানুষ জানে তারা খাম্বাচুর। তারা বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তার প্রমাণ টেন্ডারবাজি ও প্রকল্প দুর্নীতি। সরকারি টেন্ডারগুলো হয়ে উঠেছিল দলীয় নিয়ন্ত্রণের হাতিয়ার। রাস্তা, সেতু, বন্দর ও বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়া ছিল ওপেন সিক্রেট। ওপেন সিক্রেট মানে এই বাংলাদেশের যে কোনো কাজ পেতে গেলে তাদেরকে টাকা দিতেই হবে, টাকা দিবেন না কাজ পাবেন না। উদাহরণ হিসাবে বলা হয় চট্টগ্রাম বন্দর প্রকল্প।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি এবং পেট্রো বাংলার সরবরাহ চুক্তিতে শত কোটি টাকার দুর্নীতি হয়। এইসব অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার হয়েছিল বলে আন্তর্জাতিক প্রতিবেদন উল্লেখ ছিল। এটি কিন্তু এই এই দুর্নীতির যে কথাগুলো আমি আপনাদের সামনে আজকে বলছি, সেগুলো কিন্তু বিএনপি বলবে এগুলো আমাদের মন গড়া কথা, এগুলো কিন্তু আমাদের কথা নয়। এগুলি লিপিবদ্ধ রয়েছে, বাংলাদেশ নয় পৃথিবী যতদিন থাকবে এই লেখাগুলো আজীবন থেকে যাবে। এটি আজকে যে সোশ্যাল মিডিয়ার যুগে আপনি ইচ্ছে করলে কত তারিখে কত সালে এই দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল সেটিও আপনি জানতে পারবেন। প্রশাসন ও ব্যাংক খাতের অনিয়ম। প্রশাসনের শীর্ষ পর্যায়ে বদলি ও পদোন্নতি হতো দলীয় অনুগত্যের ভিত্তিতে। রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন দেওয়া হতো, যার বেশিরভাগই অনাদায়ে পরিণত হয়। এই সময়ে প্রায় 20,000 কোটি টাকার বেশি ঋণ কেলেঙ্কারি ঘটে বলে অনুমান। দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমে যায়। তার ফলে দেশে হাহাকার নেমে আসে। মানুষ ঘৃণায় ক্ষোভে তাদেরকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে দেশকে সঁপে দিয়েছিলেন। তার যোগ্য প্রতিদান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেটি দিয়েছে বাংলার মানুষের জন্য। যে উন্নয়ন তিনি করে গিয়েছেন, এই উন্নয়ন নজিরবিহীন, পৃথিবী যতদিন থাকবে, এটি মনে রাখতে হবে। এবং এটিও আপনারা হয়তো বা জানেন, বিচার ব্যবস্থা ও রাজনৈতিক দমননীতি বিরোধী দলের কর্মীদের উপর হামলা, মামলা ও হয়রানি বেড়ে যায়। বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর রাজনৈতিক প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হতো। গণমাধ্যম ও সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছিল, অনেক হামলার শিকার হন। আপনারা জানেন, আজীবন ক্ষমতায় থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপর 2002 সালে গ্রেনেড হামলা করা হয়, যে গ্রেনেড হামলায় প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়। এটি বাংলার মানুষের সামনে প্রমাণিত, কিন্তু বর্তমান সরকার এসে সেই হত্যাকারীদেরকে বেকসুর খালাস দেওয়া হয়। বাংলাদেশে এখনো কি, তাহলে কি এখানে আপনি কি বলতে চান, বাংলাদেশে বিএনপির শাসনামল চলছে না? চলছে। যদি তাই না চলে তাহলে আওয়ামী লীগের বাড়িঘরে আগুন কিভাবে দেয়? দেশে পুলিশ প্রশাসন থাকাকালীন একটি মানুষের বাড়িঘর লুট কিভাবে করে? একজন আওয়ামী লীগার হলেই তার বাড়ি লুট করবে, তার বাড়ি আগুন ধরিয়ে দেবে? বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের নীতিমালা এবং আইন শৃঙ্খলার কি কোনো দায়িত্বই নেই? আজকে নির্দ্বিধায় মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে আগুন ধরিয়ে পোড়ানো হচ্ছে, ওপেন রাস্তায় মানুষকে পাথর দিয়ে পিটিয়ে মানুষ মারা হচ্ছে। বিএনপির ছত্রছায়ায় বাংলাদেশটা যে তছনছ হচ্ছে, শুনুন আপনাদের কথা বলি, যখন বাংলাদেশে বিএনপি পরিপূর্ণভাবে ক্ষমতায় আসবে তখন এই বাংলাদেশের মানুষকে তারা ধরে ধরে জবাই করবে। নিরীহ মানুষটা কখনোই ন্যায় বিচার পাবে না। বিগত সময়ে পায়নি, বর্তমান সময়ে পাবে না। বাংলাদেশটাই একটি খুনের এবং অনৈতিকের স্বর্ণরাজ্যে পা দেবে।